খেতে আসে। স্কুল কর্তৃপক্ষ সবার জন্য নির্দিষ্ট খাবার টিফিন টাইমে দিয়ে থাকে। তো সব স্টুডেন্ট টিফিন খেতে এসে আবার নিজেদের মধ্যে দুষ্টামিও করে, এই ওকে চিমটি কাটে তো অন্যকে, স্কুলে যেমনটা হয় আর কি। এর মধ্যেই সবাই টিফিন খেয়ে শেষ করে। কিছুক্ষণ ক্যান্টিনে বসে রেস্ট নিতে থাকলে হঠাৎ সবাই অস্বাভাবিক আচরণ শুরু করে। প্রত্যেকেই দ্রুত নিঃশ্বাস ফেলে, কারো কপাল থেকে ঘাম ঝরে, আবার কারো চোখে অনেক ভয়ও দেখা যায়। এমনকি একসাথে ক্যান্টিনে আসা সব স্টুডেন্ট চুপ হয়ে যায়, যা দেখে ক্যান্টিন গার্লসরা অবাক হয়। এর মধ্যেই একজন দ্রুত নিঃশ্বাস নিতে নিতে সেখানে অজ্ঞান হয়ে যাওয়ার পরপরেই এক আগন্তুক ক্যান্টিনে প্রবেশ করে সোজা এক টেবিলের সামনে গিয়ে কয়েকজন স্টুডেন্টকে দাঁড়িয়ে নাম বলতে বললে সবাই তাই করে। এরপর আগন্তুক সবাইকে জিজ্ঞেস করে, আমি যা বলবো তোমরা শুনবে তো? স্টুডেন্টরা জানায় হ্যাঁ। এই পর্যায়ে সিন শিফট করে স্কুলের টিচারকে দেখানো হয়। টিফিন শেষ হলে সে ক্লাসরুমে আসলে দেখে রুমে কোনো স্টুডেন্ট নেই। হঠাৎ উপর থেকে কিছু একটা পড়ার শব্দ পায় সে, তাই জানালা দিয়ে দেখতে গেলে একদম আশ্চর্য হয়ে বেরিয়ে আসে টিচার। এক স্টুডেন্ট ছাদ থেকে লাফ দিয়েছে। সেই স্টুডেন্ট ওই টিচারের সামনেই ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে, যা একদম বিশ্বাসই করতে পারে না টিচার। এর মধ্যেই এক গেটম্যান সেখানে দ্রুত ছুটে এসে উপর থেকে তাকালে দেখে আরো অনেকগুলো স্টুডেন্ট সুইসাইড করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই দ্রুত প্রিন্সিপালের কাছে ব্যাপারটা জানালে প্রিন্সিপাল ছুটে এসে সবাইকে দূরে যেতে বলে, কিন্তু সব স্টুডেন্ট বাঁচার আকুতি তো করে, তবে আবার জানায় আমরা আর পেছনে ফিরতে পারবো না। তাই প্রিন্সিপাল ছাদে উঠে সবাইকে পেছনের দিকে আসতে বলে। তখনও সব স্টুডেন্টরা জানায় আমাদের একটার সময় সুইসাইড করতে বলা হয়েছে, আমরা আর পেছনে ফিরতে পারবো না। একজন আবার বাঁচার জন্য আকুতিও করে, আবার এইটাও জানায় সে আর পিছু হটতে পারবে না। প্রিন্সিপাল এসব শুনে বারবার জিজ্ঞেস করে, কে তোমাদেরকে সুইসাইড করতে বলেছে? স্টুডেন্টরা সঠিক কোনো কিছুই বলতে পারে না। এমনকি প্রিন্সিপাল সবাইকে বাঁচানোর জন্য এগোতে থাকলে সবাই তৎক্ষণাৎ সুইসাইড করার হুমকিও দেয়। তাই প্রিন্সিপাল দূর থেকেই বোঝানোর চেষ্টা করে, সে সাথে বুঝতে পারে সবাই আতঙ্কে আছে আর কিছু একটা তো হয়েছে। এর মধ্যেই গেটম্যান এক স্টুডেন্টকে বাঁচানোর চেষ্টা করলে উল্টো সেই স্টুডেন্ট সুইসাইড করে বসে। তার দেখা দেখি আরো একজন ছাদ থেকে লাফ দেয়। প্রিন্সিপাল তখন গেটম্যানের উপর রেগে গিয়ে মারতে থাকলে একটা বেঁচে যাওয়ার সাথে সাথে বাকি সবাইও একসাথে ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করে। এই পর্যায়ে সিন শিফট করে অর্থব এবং তার মেয়ে আরিয়াকে দেখানো হয়। যারা ওয়াশ দেখেছেন তাদের নিশ্চয় অর্থব এবং তার মেয়ে আরিয়ার কথা মনে আছে। আচ্ছা, মনে না থাকলেও সমস্যা নেই, আমরা বুঝিয়ে দিচ্ছি। ওয়াশ ওয়ানে ভিকটিম ছিল অর্থবের ফ্যামিলি তথা আরিয়া। আরিয়া কোনো রকম বেঁচে ফিরলেও একদম প্যারালাইসিসড হয়ে গিয়েছে, কোনো কথা পর্যন্ত বলতে পারে না সে। তাই বাবা সবসময় মেয়ে আরিয়াকে টেক কেয়ার করে। এর মধ্যেই অর্থব খাবার কিনতে একটা সুপার শপে আসলে সেখানে টিভি নিউজে সে দেখতে পায় একসাথে একটা স্কুলের ছাদ থেকে 10 জন স্টুডেন্ট লাফ দিয়ে সুইসাইড করেছে। প্রিন্সিপাল মিডিয়ায় কান্নারত অবস্থায় বলে, কেউ একজন আমার স্টুডেন্টের দুপুর 1টার মধ্যে সুইসাইড করতে বলেছিল, সেটাই তারা করেছে। এই কথাটি অর্থবের কাছে স্বাভাবিক মনে হয় না, কারণ তার মেয়ের সাথেও একই ঘটনা ঘটেছিল। তাই সে বাড়ির দিকে আসতে থাকে। অন্যদিকে স্কুলের সামনে সব গার্জিয়ান উপস্থিত হয়ে ভেতরে ঢোকার জন্য ব্যাকুল হয়ে পড়ে, কিন্তু পুলিশ ততক্ষণই স্কুলে চলে আসায় কাউকে ঢুকতে দেয় না। যদিও গার্জিয়ানদের আটকে রাখতে তাদের বেগ পেতে হয়, তো তদন্তকারী অফিসার গার্জিয়ানদের ভিড়ের মধ্যেই ভিকটিমদের লাশ অ্যাম্বুলেন্সে করে বাইরে নিয়ে আসে। অন্যদিকে অর্থব বাড়িতে এসে সোজা এক রুমে চলে আসে, যেখানে সে প্রতাপকে আটকে রেখেছিল। এই প্রতাপ হচ্ছে ওয়াশ ওয়ানের ভিলেন। সে বশীকরণের মাধ্যমে আরিয়া সহ অর্থবের পুরো ফ্যামিলির উপর ভয়ঙ্করভাবে আবির্ভূত হয়েছিল। তাই প্রতাপকে অর্থব তার বাড়ির এক রুমে এতদিন আটকিয়ে রেখেছিল। তার কাছে এসে অর্থব জিজ্ঞেস করে, তোর সাথে আরো লোক আছে তাই না, যে বশীকরণ করে? প্রতাপ সবকিছু হেসেই উড়িয়ে দেয়। স্কুলে যখন পুলিশ এক স্টুডেন্টের থেকে পুরো ব্যাপার জানতে চায়, তখন স্টুডেন্ট জানায় সবাই অনেক কাঁপছিল, আমি তখন ওয়াশরুমেই ছিলাম, সেজন্য আমি বেঁচে গিয়েছি। পুলিশ স্টুডেন্টকে জিজ্ঞেস করে কাউকে সে দেখেছে কিনা। স্টুডেন্ট জানায় সে দেখেনি। তাই পুলিশ এবার ক্যান্টিনে এসে সব স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদের সাথে কি হয়েছে আমাকে বলো। তখন এক টিচার কিছু একটা দেখে আতঙ্কে পড়ে যায়। সেই সময় এক স্টুডেন্ট পুলিশের কাছে এসে বলে, আঙ্কেল জানিয়েছে পুলিশ আসলে আমরা যেন প্রতাপ নামে একজনকে খুঁজতে বলি। আঙ্কেলের কথা আসায় পুলিশ জিজ্ঞেস করে, আঙ্কেল কে? স্টুডেন্ট জানায় সেইটা বলা যাবে না। উল্টো আরও বলে, এখানে যা ঘটেছে তা কিছুই নয়, যদি প্রতাপকে খুঁজে বের না করেন তাহলে পুরো শহর ধ্বংস হবে। এটা বলার পরপরই ওই স্টুডেন্ট ক্যান্টিনে থাকা বেশ কয়েকজন স্টুডেন্টসদের উদ্দেশ্যে বলে, তোমরা তো আঙ্কেলের প্রথম কথা শুনেছ, তাহলে এভাবে বসে আছো কেন? এইটা শোনা মাত্রই অনেক স্টুডেন্টস কোনো কিছুর তোয়াক্কা না করে
ক্যান্টিন থেকে পুলিশ, প্রিন্সিপাল সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে স্কুলের বাইরে ছুটে আসতে থাকে। সেই সময় অনেক বাবা মা তাদের মেয়েকে দেখতে পেলেও মেয়েরা যেন বাবা মাকে চিনতেই পারে না, উল্টো সবার উপর আক্রমণ করে বসে। সেই সাথে রাস্তায় চলন্ত গাড়িতে উঠে কোনো স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটায় তো কোনো স্টুডেন্ট রাস্তায় যাকে পায় তাকেই মেরে ফেলে, যেমনটা আমরা জম্বি মুভিগুলোতে দেখে থাকি। একজন নিজের জীবন সহ পুরো পেট্রোল পাম্প বিস্ফোরণ ঘটায়, পুরো শহর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। তাই নিউজ মিডিয়ায় প্রচারণা করা হয়, স্কুল ড্রেস পরিহিত কোনো মেয়েকে দেখলে যেন দূরে থাকে সবাই। স্কুলে এখনও 150 জন স্টুডেন্টস রয়েছে, যাদেরকে পুলিশ ফ্যামিলি দিয়ে যথাযথ টেক কেয়ার করার চেষ্টা করছে। নিউজটা অর্থবের চোখেও পড়ে। নিউজে আরও জানানো হয়, স্টুডেন্টসদের বদৌলতে কেউ একজন প্রতাপকে খুঁজছে। যদি প্রতাপকে খুঁজে বের করা না হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। ব্যাপারটা এবার চিন্তায় ফেলে দেয় অর্থবকে। সে দোকান থেকে কিছু জিনিস কিনে এনে মেয়ের কাছে রেখে প্রতাপকে আরও ভালো মতো বেঁধে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে রাত হয়ে যায়। স্কুলে থাকা আরও 150 জন স্টুডেন্টসদের ফ্যামিলি স্কুলের মধ্যে শান্ত করার চেষ্টা করে বাচ্চাদের। পুলিশ সেখানে সব ফ্যামিলির উদ্দেশ্যে বলে, কাউকে কোনো জবরদস্তি করবেন না, সবকিছু শান্তভাবে বোঝানোর চেষ্টা করুন, জানেনই তো বেশি বাড়াবাড়ি করলে কি ক্ষতি হবে। সেই সময় আরেক স্টুডেন্ট বলে ওঠে, আর মাত্র 5 মিনিট, 5 মিনিটের মধ্যে যদি প্রতাপের খোঁজ না মেলে তাহলে কি হবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। ব্যাপারটা পুলিশ অফিসারকে আতঙ্কে ফেলে। সে বারবার স্টুডেন্টটাকে জিজ্ঞেস করে, 5 মিনিট পর কি হবে। সেই সময় অন্য এক পুলিশ অফিসারের সাথে কথা বলতে চাইলে অফিসার তার সহকর্মীর উপরে প্রচণ্ড রেগে যায়। সেই সময় সেখানে অর্থব উপস্থিত হয়ে জানায়, প্রতাপ কোথায় আছে সেটা আমি জানি। এরপর ওই স্টুডেন্টের উদ্দেশ্যে অর্থব বলে, আঙ্কেল তোমাকে নিশ্চয়ই বলে দিয়েছে প্রতাপের খোঁজ পেলে তোমাকে কি করতে হবে। স্টুডেন্ট ভয়ে শুধু কাঁপতে থাকে, কিছুই বলে না। অর্থব তখন সবার উদ্দেশ্যে বলে, এদের যতই বোঝানোর চেষ্টা করেন না কেন কেউ থামবে না। এদের এখন কোনো হুঁশ নেই, এদের কেউই থামাতে পারবে না। সবাই এখন অনেক হিংস্র হয়ে উঠেছে, তাদের আটকানোর ক্ষমতা তাদের বাবা মারও নেই। বাবা মাকে তারা চিনতেই পারবে না। হঠাৎ অর্থব এসে এসব কথা বললে পুলিশ অফিসার জানায়, আমরা আছি বাচ্চাগুলোকে নিয়ে টেনশনে, বাচ্চারাও অনেক ভয়ে আছে, আর আপনি এসব বলছেন। অর্থব তখন জানায়, বাচ্চাদেরকে বশীকরণ করা হয়েছে। যে বাচ্চাদের ওপর বশীকরণ করেছে সে একজন রাক্ষস। বাচ্চাদের এসব কর্মকাণ্ডে সে মজা পাচ্ছে, মজা নেওয়ার জন্যই রাক্ষস এসব করছে। এত কিছু শুনে পুলিশ অফিসার জিজ্ঞেস করে, আপনি এত কথা কিভাবে বলছেন। অর্থব জানায়, প্রতাপ আমার কাছেই আছে, সে একজন রাক্ষস। এই রাক্ষসগুলো খুব কাছ থেকে বশীকরণ করে, তাই নিশ্চয়ই এখানে ওই শয়তানটা সব কিছু দেখছে। অর্থবের এসব কথাতে এবার সেই রাক্ষসটা ক্যান্টিন থেকে সবার সামনে এসে নিজেকে রাক্ষসী পরিচয় দেয়। এমনকি সে যে এসব দেখে মজা পাচ্ছে সেইটাও জানায়। এরপর অর্থবকে বলে, তোমার কাছে প্রতাপ আছে তাই না, তোমাকে আমি পরেই দেখছি। এইটা বলে ওই স্টুডেন্টকে ডাক দেয় যে 5 মিনিটের কথা বলেছিল। শুধু 5 মিনিটের কথা না, তাকে আরও আদেশ দিয়েছিল। সে বলেছিল, যদি কেউ এসে প্রতাপের কথা বলে সে বাকি স্টুডেন্টসদের কি বলবে সেটা সে বলে দিয়েছিল। তবে সে চুপচাপ ছিল, তাই রাক্ষস সবার সামনে সেই স্টুডেন্টকে সাজা দেয়। রাক্ষস স্টুডেন্টটাকে বলে সে যেন নিজের হাতে নিজেকেই ছুরি চালায়। কথা অনুযায়ী সে তাই করে। বাবা মা এতে বাধা দিতে থাকলে রাক্ষস হুকুম করে, যদি বাবা মা আটকাতে আসে তাহলে তাদেরকে ফাঁস দেবে। এমনটাই করে সেই স্টুডেন্ট। একসময় স্টুডেন্টটা রক্তশূন্য অবস্থায় অজ্ঞান হয়ে পড়লে মা তার মেয়েকে বাঁচানোর জন্য রাক্ষসের পায়ে পড়ে, কিন্তু রাক্ষসের যেন কোনো মায়া দয়াই নেই। এসব দেখে পুলিশ অফিসার আর নিজেকে ধরে রাখতে পারে না। সে তার বন্দুক বের করে যেই চালাতে যাবে তখন তা অন্য এক স্টুডেন্ট দেখতে পেয়ে পুলিশ অফিসারের শরীরে একের পর এক ছুরিকাঘাত করে। তা দেখে রাক্ষস বলে, আমাকে যদি কেউ ফুলের টোকাও দিতে আসে তার পরিণাম কি হবে নিশ্চয়ই তা দেখে নিয়েছ। প্রিন্সিপাল সেই সময় পুলিশ অফিসারকে ধরতে চেষ্টা করলে রাক্ষস সেটা করতে নিষেধ করে। সেই সাথে সব গার্জিয়ানদের রুম থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু কেউ তাদের মেয়েকে এই পরিস্থিতিতে রেখে বের হতে চায় না। তখন রাক্ষস সেখানে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কে পিস্তল চালাতে জানো। এক স্টুডেন্ট রাক্ষসের কাছে এসে জানায় সে জানে। রাক্ষস পুলিশের পিস্তল তাকে হাতে তুলে দিয়ে বলে, সবাইকে তুমি রুম থেকে বের হয়ে যেতে বলবে, যদি বের না হয় তাহলে গুলি করবে, সর্বপ্রথম তোমার বাবা মাকে। স্টুডেন্ট রাক্ষসদের এই কথাতে রাজি হলেও ভেতরে ভেতরে অনেক কষ্ট পায়। তারপর বাবা মাকে বাইরে যেতে বলে, কিন্তু তারা বাইরে যেতে না চাইলে সে তার বাবা মাকে নির্মমভাবে মেরে ফেলে। রাক্ষস তখনও থেমে থাকে না। সেই স্টুডেন্টদের আরও নির্দেশ দেয়, যদি অন্য গার্জিয়ানরা বাইরে যেতে না চায় তাহলে সবাইকে মেরে ফেলবে। তাই এবার সবাই চলেই যায়, শুধু থাকে অর্থবার স্টুডেন্টসগুলো।
সবাই বের হয়ে গেলে রাক্ষস অর্থবের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করে, প্রতাপকে কিভাবে চেনো তুমি? অর্থব জানায়, প্রতাপ আমার মেয়েকে 12 বছর ধরে বশীকরণ করে রেখেছে। এইটা শুনে রাক্ষস বলে, ও এই ব্যাপার, এখন বলো প্রতাপকে কোথায় রেখেছ? অর্থব জানায়, প্রতাপকেও আমি 12 বছর ধরে বেঁধে রেখেছি। রাক্ষস এবার রেগে যায়। সে জানায়, প্রতাপ আমার ভাই, আমার গুরু, আমি কিন্তু তার চেয়েও ভয়ানক। কোথায় রেখেছ বলো, তাহলে তোমাকে ছেড়ে দেব। অর্থব বলে, আমাকে মেরে ফেললেও বলবো না। তুমি যদি সবাইকেও মেরে ফেলো তাও আমার কোনো যায় আসে না, এরা আমার কেউ নয়। আমি প্রতাপের খবর না দেওয়া যদি সব স্টুডেন্টসদের বাবা মাকে জীবন্ত জ্বালিয়েও দাও, আমার তাতেও কোনো যায় আসে না। রাক্ষসের সাথে 12 বছর ধরে নিজেও অনেক শক্ত হয়ে গেছে। এসব শুনে রাক্ষস জিজ্ঞেস করে, কি চাও বলো? অর্থব জানায়, আমার মেয়েকে বশীকরণ থেকে মুক্ত করো, তাহলে আমিও প্রতাপকে মুক্ত করব। রাক্ষস এটা শুনে বলে, সম্ভব নয়, এত সহজে হার মানব না। সেই সময় এক স্টুডেন্ট মাথা তুললে রাক্ষস তাকে হুকুম দেয় নিঃশ্বাস বন্ধ রাখার। মেয়েটি হুকুম মোতাবেক নিজের নিঃশ্বাস নিজেই আটকে রেখে সেখানেই মারা যায়। সেটা দেখে অর্থব বলে, এভাবে প্রতাপও মারা যাবে, আমার তাড়া আছে, আমি এখন চললাম। রাক্ষস থামায় অর্থবকে। এরপর এক স্টুডেন্টকে দিয়ে প্রিন্সিপালকে ডেকে আনে। প্রিন্সিপাল আসলে রাক্ষস প্রিন্সিপালকে জানায়, স্কুল থেকে সকল পুলিশ গার্জিয়ানদের যেতে বলবেন। সেই সাথে আমার জন্য নিয়ে আসবেন 2 স্কুল বাস, যেখানে থাকবে 2 ড্রাইভার। আমি জানি আপনাদের বাসের ট্র্যাকার লাগানো আছে, ভুলেও আমার পিছু নিবেন না। কাউকে নিতেও বলবেন না, শুধু কম্পিউটারের লোকেশন দেখবেন। সকালবেলা সবাইকে ছেড়ে নেব, খুঁজে নিয়েন। আর যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে খবর আছে। প্রিন্সিপাল রাক্ষসের সব কথা মেনে নিয়ে ড্রাইভার সহ 2 গাড়ি পাঠায়। সেই গাড়িতে সব স্টুডেন্টসদের উঠায় রাক্ষস। সেই সাথে অর্থবকে নিয়ে যেতে থাকে অর্থবের বাড়ির দিকে, যেখানে অর্থব আটকে রেখেছে রাক্ষসের ভাই প্রতাপকে। যেতে যেতে রাস্তায় এক স্টুডেন্ট মানুষকে মারতে থাকলে রাক্ষসও তাকে গাড়িতে উঠতে বলে, কিন্তু স্টুডেন্টরা রাক্ষসের কথা না শুনে পালিয়ে যায়। রাক্ষস সেই সময় কাশছিল, যেটা অর্থব ভালোভাবে লক্ষ্য করে। তাহলে বশীকরণকারী রাক্ষসরা অসুস্থ হয়ে পড়লে তাদের কথা কাজ করে না। সাথে থাকুন, আরও জানতে পারবেন। যেতে যেতে রাক্ষস অর্থবকে জিজ্ঞেস করে, আমার ভাইয়ের মতো শক্তিশালী মানুষকে তুমি কিভাবে বন্দি করলে? অর্থব জানায়, তাকেই না হয় জিজ্ঞেস করো। অর্থব এরপর জিজ্ঞেস করে, তাহলে 12 বছর পর ভাইয়ের কথা মনে পড়ল? রাক্ষস জানায়, সেরকম ব্যাপার নয়, অনেক বছর আগে র্যান্ডমলি ফোন করেছিলাম, কিন্তু ফোনে পাইনি। বাড়িতে গিয়ে খোঁজ নিলেও পাইনি। ধরে নেই মন্ত্রের তপস্যা করতে হয়তো গিয়েছে, কিন্তু অনেক বছর হয়ে যায়, তারপরও ভাইয়ের সন্ধান মেলে না। সে জীবিত আছে জানি, কিন্তু কোথায় আছে তা জানার জন্য এসব শুরু করেছি। এসব শোনার পর অর্থব জিজ্ঞেস করে, এতগুলো স্টুডেন্টসদের বশীকরণ কেন করেছ? রাক্ষস তখন একজনকে বাস থেকে লাফ দেওয়ার নির্দেশ দেয়। সেইটাই করে এক স্টুডেন্ট। তারপর রাক্ষস বলে, তোমার মেয়ের সাথেই হয়েছে, আর তুমি বুঝতে পারছো না? শাস্ত্রতে লেখা আছে, সকল ক্ষমতার ঊর্ধ্বে নারী। দেখিয়ে দিলাম আমরা পুরুষরা কি করতে পারি। পুরুষ যেটা বলবে সেইটাই হবে, সেটাই দেখিয়ে দিলাম। এর মধ্যেই অর্থবের বাড়ি চলে আসে। সেখানে এসে রাক্ষস কয়েক স্টুডেন্টসদের তার সাথে রাখে। বাকিদের পুরো বাড়ি পাহারা দেওয়ার জন্য নির্দেশ দেয়। অর্থবের পর রাক্ষসকে তার মেয়ের রুমে নিয়ে আসে, আর তার মেয়েকে দেখিয়ে বলে যেন বশীকরণ তুলে নেয়। তবে রাক্ষস আগে তার ভাই প্রতাপকে দেখতে চায়, তাই বলে, আগে ভাই প্রতাপকে দেখব। অর্থব জানাই, নিচে আছে। নিচে যাওয়ার আগে রাক্ষস আরিয়ার দিকে ভালো মতো তাকিয়ে বলে, এই হাসি মুখে কি 12 বছর ধরেই আছে? অর্থব জানায়, হ্যাঁ। সেটা শুনে রাক্ষস আবারও বলে, এইটা শুধু আমার ভাই প্রতাপের দ্বারাই সম্ভব। এরপর অর্থব নতুন রাক্ষসকে পুরনো রাক্ষসের কাছে অর্থাৎ প্রতাপের কাছে নিয়ে গেলে নতুন রাক্ষস ভাইকে দেখে অবাক হয়। সে দেখে ভাইয়ের অবস্থা একদম ভয়াবহ, পুরো শরীর শিকল দিয়ে বাঁধা, মুখেও শিকল দেওয়া। তাই তো বলে ওঠে, তুমি আমাদের রাক্ষস বলো না, এখন দেখছি আমাদের চেয়ে তুমি বেশি বড় রাক্ষস। আমার ভাইকে খুলে দাও এখনই। কিন্তু অর্থব বলে, আগে তার মেয়ের বশীকরণ মুক্ত করতে হবে। রাক্ষস তখন মেয়েকে এখানে নিয়ে আসতে বলে। অর্থব আবারও রাক্ষসকেই উপরে যেতে বলে। রাক্ষস জানায়, আমি তোমার মেয়েকে সুস্থ করতে পারবো না, আমার ভাই পারবে, তাই এখানে নিয়ে এসো। অর্থব তাই খুব কষ্ট করে মেয়েকে নিচে নামাতে থাকে। রাক্ষস তখন বলে, তুমি কি আমার ভাইয়ের থেকে কোনো ঋণ করেছিলে? বশীকরণ তো 12 বছর টেকে না, আমি যেটা করেছি সেটাও 24 ঘন্টা সীমাবদ্ধ থাকবে। দেখলে না আমি কিছুটা অসুস্থ হওয়াতে আসার সময় ওই মেয়েটা কথা শুনল না। অর্থব জানাই, আমি কোনো ঋণ করিনি। রাক্ষস এরপর জিজ্ঞেস করে, পূর্বশত্রু ছিল কি? অর্থব জানাই, না, আমার মেয়েকে সে খাবার দিয়ে এসব করেছে। রাক্ষস এটা শুনে বলে, আমিও তো তাই করেছি, কিন্তু এইটার মেয়াদ 24 ঘন্টা থাকে। তোমার ফ্যামিলির কেউ কি কখনো কিছু করেছে? তাদের দেখছি না। অর্থব জানাই, তারাও কিছু করেনি। সেই সাথে এটাও বলে,
আমার ওয়াইফ এবং ছেলে নেই। রাক্ষস তারপরেও মনে করতে বলে কখনো কোনো টাকা পয়সা সে নিয়েছিল কিনা। অর্থব এবার জানায় চা খাওয়ার 10 টাকা প্রতাপ দিয়েছিল, যেটা প্রথম পার্টি আমরা দেখেছি। এইটা শোনা মাত্র রাক্ষস বলে, তাহলে 10 টাকা প্রতাপ ভাইকে দাও, তোমার মেয়ে ভালো হয়ে যাবে। এবার যেন আকাশ থেকে পড়ে অর্থব। মাত্র 10 টাকার জন্য মেয়ে কিনা 12 বছর ধরে কষ্টের জীবন কাটাচ্ছে। অর্থব মানিব্যাগ থেকে 10 টাকার বদলে বেশি টাকা বের করলে রাক্ষস বলে 10 টাকাই লাগবে। অর্থব মেয়েকে ভালো করার জন্য 10 টাকায় খুঁজে নিয়ে এসে প্রতাপের হাতে দেয়। রাক্ষস তখন বলে, এভাবে দিলে হবে না, প্রতাপ ভাইকে জাগিয়ে তুলে দিতে হবে। সেটাই করে অর্থব। প্রতাপ জেগে উঠে তার সামনে আগে আরিয়াকে দেখে চমকে ওঠে। এদিকে অর্থব 10 টাকা দেওয়ার পরেও মেয়ের কোনো পরিবর্তন না দেখে চিন্তিত হয়ে পড়ে। রাক্ষস তখন জানায় 12 বছর ধরে এভাবে, এত দ্রুত কি ঠিক হয়ে যাবে? তার সামনে চিৎকার করো, দরকার হলে তাকে থাপ্পড় মারো। সেইটাই করে অর্থব। কিছুক্ষণ পর আরিয়া ধীরে ধীরে বশীকরণ থেকে বের হয়ে বাবাকে চিনতে পারে। তখন চলে বাবা মেয়ের ইমোশনাল পর্ব। কিন্তু পরক্ষণেই আরিয়ার চোখ পড়ে যায় প্রতাপের দিকে। প্রতাপকে দেখে আবার ভয় পেতে থাকে আরিয়া, আবার অনেক রাগও করে। তাই অর্থব আরিয়াকে বাইরে নিয়ে এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে তখন নতুন রাক্ষসের নাম জানা যায়। সে তার ভাই প্রতাপকে বলে, আমি হচ্ছি তোমার ভাই জয়লাভ, চিনতে পেরেছ? প্রতাপ ইশারায় বলে সে কথা বলতে পারে না। জয়লাভের বুঝতে আর অসুবিধা হয় না যে অর্থব তার ভাইয়ের জিহ্বা কেটে ফেলেছে। তাই অর্থবের কাছে রেগে এসে বলে, আমি এত বছর ধরে ভাইকে খুঁজেছি কারণ ভাইয়ের কাছে আরো মন্ত্র শিখব, আর তুই কিনা আমার ভাইয়ের জিহ্বাটাই কেটে ফেলেছিস। আজ তোকেও মারব, সেই সাথে তোর মেয়েকেও। অর্থব তখন বলে, আমার মেয়েকে সুস্থ করেছিস বলে তোকে ছেড়ে দিচ্ছি, তুই যদি আমার মেয়েকে টাচও করিস তাহলে শেষ করে দেব। জয়লাভ রেগে গিয়ে আরিয়ার মাথার ওপর তার পা রেখে বলে, দেখ কি করি। সেই সময় অর্থব দেখায় তার খেল। সে চালু করে দেয় বাড়ির সব জায়গায় আগে থেকে সেট করে রাখা স্পিকার। স্পিকারের শব্দ জয়লাভ সহ কোনো স্টুডেন্টসই সহ্য করতে পারে না। তাহলে জানা গেল বশীকরণ রাক্ষসদের থামানো যায় সাউন্ড সিস্টেমের মাধ্যমে। এরপর অর্থব জয়লাভকে বেঁধে ফেলে, এমনকি তার জিহ্বাও কেটে দেয়। পরের দিন পুলিশ অফিসার প্রিন্সিপাল আসে অর্থবের বাড়িতে। অর্থব তাদেরকে বলে, এই রাক্ষসদের যদি আইনের আওতায় তুলে দেই তাহলে ফাঁসি হবে, এতে একেবারেই কষ্ট শেষ। কিন্তু আমি তাদের এখানে বন্দি করে তিলে তিলে মারব, যেমনটা আমার মেয়ের সাথে তারা করেছে। এটা শুনে পুলিশ অফিসার প্রিন্সিপাল চলে যায়। সিন শিফট হলে দেখা যায় আরিয়া নিজ হাতে জুস খাচ্ছে, আর সেটা অর্থব দেখে খুশিতে আত্মহারা হয়ে উঠছে, কারণ সে 12 বছর মেয়েকে একই অবস্থায় দেখে এসেছে। আর এভাবে মুভিটি এখানে শেষ হয়। শুরুতে সাসপেন্স, তারপর বাবা মেয়ের গল্প, সব মিলিয়ে মুভিটি বেশ ভালোই জমে উঠেছিল। তবে থ্রিলের দিক থেকে চিন্তা করলে ভাস প্রথম পার্ট সেরা ছিল, যেইটা আবার বলিউডের শয়তান নামে রিমেক করা হয়েছিল। আপনাদের ভাস 2 কেমন লাগলো তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ।